বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যারা ভিডিওতে আমাকে দেখছো তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো আমি আজকে অধিবৃত্তের একদম বেসিক কনসেপ্টগুলা তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমি অবশ্যই আশা রাখবো যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে এবং খুব সুন্দরভাবে নোট করবে। এতে করে অধিবৃত্তের যে বেসিক কনসেপ্ট সেটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো অধিবৃত্ত হচ্ছে কোনিক্সের একদম সর্বশেষ যে চ্যাপ্টার 6C। তো প্রথমে তো আমাদের যে আলোচনাটা করতে হবে যে কোনিক্সের শেপ, মানে অধিবৃত্তের শেপটা নিয়ে। এখন অধিবৃত্ত হচ্ছে এরকম দেখতে অনেকটা। তো অধিবৃত্তের ক্ষেত্রে আমাদের দুইটা অসীম রেখা কল্পনা করতে হবে, যেটাকে আমরা বলবো অসীমতট রেখা। হ্যাঁ, সবগুলোই মূলবিন্দুগামী, অবশ্যই দুইটা রেখাই মূলবিন্দুগামী হবে। আর অধিবৃত্তের যে শেপটা সেটা হচ্ছে এরকম, যে অনেকটা এই, আবার এদিক থেকে ধরো আমরা এরকম করে এই, ঠিক আছে। মানে তোমাদের বিষয়টা হচ্ছে কি, যে অধিবৃত্ত এবং পরাবৃত্ত এর শেপটা মানে আপাত দৃষ্টিতে একই রকম অনেকে মনে করে। তো এখানে মানে খুব উল্লেখযোগ্য পার্থক্য আছে, সেটা আমি একটু বুঝাই সহজে। অনেকে বলে যে দুইটা পরাবৃত্ত পাশাপাশি রাখলেই অধিবৃত্ত হয়। বিষয়টা মোটেও এরকম না। অধিবৃত্ত এবং পরাবৃত্তের যে শেপ, তার মধ্যে পার্থক্য হচ্ছে অধিবৃত্তের শেপের প্রতিটা মানে পয়েন্টে পয়েন্টে বাঁক সৃষ্টি হয়, কার্ভ সৃষ্টি হয়। হ্যাঁ, যে প্রত্যেকটা পয়েন্ট থেকে এখানে কোনোটা স্ট্রেট নেই, প্রত্যেকটা একটা সার্টেন ভূস্কটির পরিবর্তনে এটা বেঁকে গেছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে বাঁকতে বাঁকতে উপবৃত্তে পরিণত হতো আর কি। কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়েছে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁক সৃষ্টি হয়েছে। সে ফর এক্সাম্পল আমরা এখান থেকে যদি বলি যে এই যে দেখো এই পর্যন্ত দেখো বাঁক সৃষ্টি হয়েছে, যে এখানে বাঁক সৃষ্টি হয়েছে এই পর্যন্ত, বা একটা মানে পরাবৃত্তের মতোই অনেকটা। কিন্তু ওই সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে যে সেটা আর বাঁক সৃষ্টি হয় না, সেটা একটা স্ট্রেইট ভাবে চলতে থাকে, স্ট্রেট লাইনের মতো করে, একটা স্ট্রেট লাইনের প্যারালালে। তো যে স্ট্রেট লাইনের প্যারালালে চলতে থাকবে সেটাকে আমরা অসীমতট রেখা বলছি। তাহলে পার্থক্যটা আশা করি ক্লিয়ার। আমি আরেকবার বলছি যে পরাবৃত্তের প্রতিটা পয়েন্টে পয়েন্টে বাঁক বা কার্ভেচার সৃষ্টি হয়, কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই বাঁকটা সৃষ্টি হয় এবং তারপরে যে হচ্ছে আর বাঁক সৃষ্টি হয় না, এবং একটা অসীম রেখার সমান্তরালে, তার প্যারালালে বা সমান্তরালে চলতে থাকে আর কি। যেমনটা আমরা এখানে দেখছি যে এই পর্যন্ত বাঁক হয়ে এখানে স্ট্রেট চলছে, পর্যন্ত বাঁক হয়ে একটা স্ট্রেট চলছে। এখন আমরা অনেক সময় এই চিন্তা ভাবনাটা নিয়ে আসি যে আসলে এটার যে বাস্তবিকে যদি আমরা এটার চিত্র আসলে কখনো দেখি কিনা, না এটার কোনো মানে অস্তিত্ব বাস্তবে নাই। হ্যাঁ, অধিবৃত্ত এক যে আকার, এই আকারটা মানে ভৌত জগতের একটা ধারণা, ভৌত জ্যামিতির একটা ধারণা। এই আকার আসলে মানে কোথাও এক্সিস্ট করে না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে লাইক আমাদের হচ্ছে আলোর প্রতিফলনের কিছু ক্ষেত্রে অধিবৃত্তের মতো, অধিবৃত্তের আকৃতির মতো প্রতিফলন দেখা যায়। আবার আমরা যখন ওই যে হেডলাইট, গাড়ির হেডলাইট যখন জ্বলে, তো হেডলাইটের প্রতিফলন, হেডলাইটের আলোর প্রতিফলন অনেক ক্ষেত্রে অধিবৃত্তের আকৃতির মতো হয়। আবার মহাকর্ষ বলের প্রভাবে কিছু বস্তুর যে গতিপথ, সেটার গতিপথের আকৃতিও এই অধিবৃত্তের মতো হয়। কিন্তু হামেশাই আমরা যেমন বৃত্তের মতো অনেক কিছু দেখি, ত্রিভুজ আকৃতির মতো অনেক কিছু দেখি, তো সেরকম আকৃতির মানে অধিবৃত্তের মতো এরকম আকৃতি আমাদের চোখের সামনে কখনোই আমরা এরকম কিছু দেখব না। হ্যাঁ, এটা একটা ধারণা, একটা কনসেপ্ট। তো সেই কনসেপ্টটাকেই আমরা মানে আদ্যপান্ত একটু জানার চেষ্টা করব আর কি, যেগুলো আমাদের ম্যাথমেটিক্স করার জন্য লাগবে, ইন্টারমিডিয়েটের এই অঙ্কগুলো করার জন্য যতটুকু লাগবে আমি সবটুকু ইনশাল্লাহ ক্লিয়ার করব। তো আমি অসীমতট মোটামুটি বুঝিয়ে ফেলেছি আশা করি। এখন এই
অধিবৃত্ত আমরা দেখছি, মানে পরাবৃত্তেও দেখছি দুই ধরনের হয়, আবার উপবৃত্তেও দেখছি দুই ধরনের হয়, অধিবৃত্তেও তাই। অধিবৃত্তের যে মানে সাধারণ সমীকরণ বা আদর্শ সমীকরণ সেটা হচ্ছে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজিক্যাল টু 1, মাইনাস এখানে উপবৃত্তে ছিল, এখানে প্লাস। তো এখানে এই যে মানে আমি যে চিত্রটা এখানে এঁকেছি সেটার হচ্ছে সমীকরণ এইটা। যদি এমন হতো যে ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইজিক্যাল টু 1, সেক্ষেত্রে চিত্রটা একটু পরিবর্তন হতো। কিরকম, এই অসীমতটা আমরা এখানে দিলাম, দিয়ে এটা এইভাবে চলে যেত আর কি, হ্যাঁ এরকম। আবার নিচের দিকেও তাই, এই এরকম অসীম তট রেখার প্যারালালে কিন্তু এটা চলতে থাকতো এরকম। তো মানে উপবৃত্তে যেরকম আমরা দুই ধরনের দেখতাম, যে বৃহদাক্ষের একরকম, মানে এ যখন বৃহদাক্ষ তখন হতো একরকম, আবার বি যখন বৃহদাক্ষ তখন হতো আরেক রকম। তো ওই উপবৃত্তের ক্ষেত্রে কি হতো, এ এবং বি এর যে মান, সেই মানের কম বেশির উপর ভিত্তি করে সমীকরণ মানে চিত্রটার শেপ বদল হতো। কিন্তু অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে, এই এ বি এর মানের উপরে কোনো সমস্যা নাই, মানে এ বড় হলো কি বি বড় হলো সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সমীকরণটাই কে আগে আছে, লাইক এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যুক্ত ফিগারটা আগে আছে নাকি ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যুক্ত ফিগারটা আগে আছে। তো যেই ফিগারটা আগে থাকবে সেই অনুযায়ী চিত্রটা আঁকতে হবে আর কি, এটাকে আমরা অনুবন্ধী অধিবৃত্ত বলবো আর কি, আর এটা যে সাধারণ যে অধিবৃত্ত। তো সেক্ষেত্রে দেখেন এক্স স্কোয়ার বা এ স্কোয়ার এটা যখন আগে থাকবে মানে পজিটিভ থাকবে তখন আমরা এই চিত্র আঁকবো, যখন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারটা আগে থাকবে অর্থাৎ পজিটিভ থাকবে তখন আমরা এই ধরনের চিত্র আঁকবো, অনুবন্ধী অধিবৃত্ত আর কি। আশা করি বিষয়টা বুঝেছো। এবং আরেকটা জিনিস আবারও বলে দিই যে এ এবং বি এর মানের উপরে কিন্তু এখানে চিত্র চেঞ্জ হবে না, এটাতে অনেক সময় যেহেতু উপবৃত্তে এরকম ছিল অনেকটা, পোলাপান একটু কনফিউজড হয়ে যায়, কিন্তু এটা একটু মনে রাখতে হবে সুন্দর করে। ওকে, তো আমি হচ্ছে মানে যেহেতু অনেক কথাই বলে ফেললাম, এখন আমরা আলোচনায় যাচ্ছি। হ্যাঁ, আমি প্রথমে এটা একটু দেখাই, পরবর্তীতে হচ্ছে আরেকটা অধিবৃত্ত নিয়ে আমি আলোচনা করব। তো এই যে অধিবৃত্তের এটা হলো কেন্দ্র, এখানে কেন্দ্র হচ্ছে আমাদের 0 0, এখানে আমি যদি লিখি কেন্দ্র কি 0 0, এই যে এইটা কিন্তু কেন্দ্র ছিল। এখন আমি আরেকটা কালার ইউজ করি তাহলে হয়তো আরো ভালো হবে। আমাদের যে এখানে এই জায়গা থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, আই রিপিট, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের কি এ। আচ্ছা, আর এটা একটু এখানে ঠিকঠাক করে দিই যেহেতু একটু যেন মোটামুটি ভালো লাগে। আচ্ছা, যাই হোক, তো এই জায়গা থেকে এই দূরত্বটুকু এ, লজিক্যালি এখান থেকে এইটুকু দূরত্ব এ হবে, মানে অ্যাকুরেট হবে। আমার যদিও চিত্র দেখে মনে হচ্ছে না, তোমরা যখন নোট করবে একটু সুন্দর করে তুলে নিও। তাহলে এইটাও এ, এইটাও এ, তাহলে এইটা হচ্ছে আমাদের আর অক্ষ। এখন এটারে কি বলবো, বৃহদাক্ষ টক্ষ বলবো না, এটারে আমরা বলবো আর অক্ষ। তো আমি এখানে লিখে দিলাম আর অক্ষ হচ্ছে মানে আর অক্ষের দৈর্ঘ্য সমান 2a, এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু মানে হচ্ছে আমাদের আর অক্ষের দৈর্ঘ্য 2a। আচ্ছা, এবার অনুবন্ধী অক্ষ যেটা হবে, মানে আমরা যে ক্ষুদ্রাক্ষ যেটাকে বলতাম উপবৃত্তের ক্ষেত্রে, এখানে অনুবন্ধী অক্ষের ব্যাপারটা হচ্ছে কি, তার আগে এই বিন্দুটার পরিচয় দিই। এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু, এখানকার এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। হ্যাঁ, তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু জেনুইনলি আমরা বলতে পারি যে এইটা যেহেতু এক্স অক্ষের উপরে আছে তাহলে শীর্ষবিন্দু হচ্ছে a, 0, আর এই দিকটা যেহেতু ঋণাত্মক দিক তাই -a, 0। আচ্ছা, আমি লিখে দিই এখানে, তাহলে শীর্ষবিন্দু হচ্ছে +-a, 0, শীর্ষ হয়ে গেল। আচ্ছা, এখন এই বি এর পরিচয়টা দিতে গেলে আমাদের শীর্ষবিন্দুটা খুবই আবশ্যিক। শীর্ষবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলে শীর্ষবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলে
তা অসীম তটের যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে বি। আশা করছি বি এর পরিচয় তুমি পাইছো। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি। অনুরূপভাবে এখান থেকে এই পর্যন্ত মানে এই যে নিচের দিকেও যখন আমরা টানবো মানে অসীম তটের এই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিন্তু বি হবে। তাহলে আমরা বলতে পারি যে এই যে এই অক্ষটার মানে অনুবন্ধী অক্ষ বলবো আমরা এটাকে, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য 2b। আচ্ছা, তো এই যে এইটা ছিল আমাদের আর অক্ষ। তো আর অক্ষের যে সমীকরণ, আর অক্ষটা দেখেন এটা এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y is equal to 0। তাহলে আর অক্ষের সমীকরণ y is equal to 0, এটা আমি আর লিখছি না, তোমরা তুলে নিও। আর এটা যেহেতু অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষটা দেখো y অক্ষের প্যারালালে আছে, তাহলে y অক্ষের সমীকরণ আমরা কি বলতে পারি, x is equal to 0, এটাও তুলে নিও। আচ্ছা, নেক্সট আমরা যেটা বের করার চেষ্টা করব, এখানে ই এর মান উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি ই দ্বারা যেটাকে প্রকাশ করা হয় সেটার মান অবশ্যই একের থেকে বড়, ই এর মান একের থেকে বড়, এবং ই বের করার সূত্রটা হচ্ছে 1 প্লাস বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার। যখন সমীকরণ এইটা, তখন হচ্ছে ই এর মান বের করবো আমরা এভাবে। আই রিপিট, ইতে কিন্তু অনেক সময় পোলাপান গুলায় ফেলে যে ওখানে মাইনাস দিয়ে দেয়, কিন্তু মাইনাস কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে ছিল, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, শীর্ষবিন্দু গেল। এবার এর উপকেন্দ্রটা আমি একটু বলি। উপকেন্দ্র ধরেন এরকম একটা জায়গায়, তাহলে এই দিককারের উপকেন্দ্রটাও কোথায় হবে, এরকম একটা জায়গায়। তো এটাকে আমরা এস দিলাম, এটাকে এস প্রাইম দিলাম। এখন এই উপকেন্দ্র আগের মতো উপবৃত্তের মতোই, প্লাস এই দিকটা যেহেতু পজিটিভ তাই আমরা এখানে কি বলবো, এই কমা 0, কারণ এক্স অক্ষের উপর আছে। এই দিকটা হবে মাইনাস এই কমা 0। ওকে, তাহলে আমরা এখানে লিখে ফেলি, হ্যাঁ, যে উপকেন্দ্র দ্বয় প্লাস মাইনাস এই কমা 0। আর নিয়ামক কোথায়, নিয়ামক হচ্ছে এখান, মানে যেহেতু উপকেন্দ্র এবং নিয়ামক অবশ্যই বিপরীত দিকে থাকবে, শীর্ষের একদিকে উপকেন্দ্র আর একদিকে নিয়ামক, এটা আমরা জেনে আসছি সবগুলো কনিক্সের ক্ষেত্রেই তাই। তো এইটা হলো আমাদের নিয়ামক রেখা, হ্যাঁ, আমি যেটাকে নিরস বলি, নিয়ামক রেখার সমীকরণ, এটা হচ্ছে সেই নিয়ামক রেখা, মানে এই উপবৃত্তে উপকেন্দ্রের জন্য এটা নিয়ামক, আবার এই দিকের যে উপকেন্দ্র সেটার জন্য এইটা হচ্ছে আরেকটা নিরস আর কি। তো খেয়াল করো বিষয়টা, আমরা হচ্ছে এখান থেকে যখন মানে হচ্ছে নিয়ামক রেখার সমীকরণটা যখন বের করব, এটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল, এবং এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে y is equal to সামথিং। এই সামথিংটা হচ্ছে এইটুকুর দূরত্ব। এখন এই দূরত্বটুকু হচ্ছে কি রকম, a বাই, মানে আগের মতোই। তাহলে এখানে আমি লিখে ফেলি যে নিয়ামক রেখার সমীকরণ, নিয়ামক রেখা সমান সমান এটা কি, যেহেতু আবারও বলি একবার y অক্ষের সমান্তরাল, তার মানে x is equal to প্লাস মাইনাস a বাই, যেহেতু দুই দিকেই আছে, এদিকে একটা মাইনাস, এই দিকেরটা আমরা দিব প্লাস। এখন খেয়াল করতে হবে যে এখানে যেহেতু ই এর মান বড়, একের থেকে বড়, তাই এ এর সাথে যখন গুণ করা হয়েছে তখন দূরত্বটা বেড়ে গেছে, আর যখন এর দিয়ে একে ওই ই দিয়ে ভাগ করা হয়েছে তখন দূরত্বটা কমে গেছে, যেটা হামেশাই হয় আর কি। তো এটা আমরা মনে রাখবো। কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে কিন্তু ই এর মান ছিল একের থেকে কম, এই জন্য তখন গুণ করলে কি হতো, কমে যেত, ভাগ করলে বেড়ে যেত। এখন কিন্তু তার উল্টা হয়ে গেছে। ওকে, এবার আমাদের আর কি কি আছে একটু দেখি। এখান থেকে উপকেন্দ্র থেকে যে লম্ব অঙ্কন করা যায়, হ্যাঁ, সেটা হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, যেটাকে আমি উলস বলি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। হ্যাঁ, তো এইটার সমীকরণ আমরা বের করে ফেলবো, উপকেন্দ্রিক লম্ব বা লম্বের সমীকরণ পুরোটাই লিখি। আমার লেখা আসলে খুব মানে বাজে, একটু কষ্ট করে বুঝে নিও।
তো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ হচ্ছে এটাও কার সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তাহলে এক্স ইজ ইকাল টু, যেহেতু এই দূরত্বটুকু হচ্ছে এই, তাহলে প্লাস মাইনাস এই, কারণ দুই দিকেই আছে তাই। এবার আরেকটা জিনিস, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা আগের মতোই 2b² a। ওকে, আবার যেটা বলা যায়, এখানে আমি অনেক কথা মুখে বলে দেব, এত লিখবো না। সেটা হচ্ছে উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা আগেও আমি বলেছিলাম। দেখেন এই যে এইটা একটা উপকেন্দ্র, এইটা একটা উপকেন্দ্র। এখন এই উপকেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এইটুকু দূরত্ব হচ্ছে এই, আবার এইটুকু দূরত্ব এই, তাহলে পুরো দূরত্বটা কি হবে 2ae, যেটা উপবৃত্তের ক্ষেত্রেও এরকম ছিল। এবার চলে আসেন যে আমাদের নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। এখন নিয়ামক হচ্ছে এইটা একটা, সরি এইটা একটা আর এইটা একটা। তো দেখেন এটা খুব সহজেই বোঝা যাচ্ছে, এইটুকু a বাই ই, তাহলে এইটুকু a বাই ই হবে। তাহলে a বাই ই প্লাস a বাই ই, অর্থাৎ 2 ইন্টু a বাই ই। আমরা নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী যে দূরত্ব সেটাও পেয়ে গেলাম। আচ্ছা, আর কি আছে? আর আলোচনার মধ্যে যদি আমরা যাই, এখন আছে পরামিতিক স্থানাঙ্ক। হ্যাঁ, তো পরামিতিক স্থানাঙ্কটা কেমন এখানে একটু বলে দিই। পরামিতিক স্থানাঙ্ক আমি এতেও বলেছিলাম উপবৃত্তের ক্ষেত্রেও, যে পরামিতিক স্থানাঙ্ক বলতে এক্স এবং ওয়াই এর মানকে কোনো একটা প্যারামিটারের মাধ্যমে প্রকাশ করা। সেটা হতে পারে থিটা, আলফা, বেটা অর হোয়াটএভার। তো এই ক্ষেত্রে আমরা পরামিতিক স্থানাঙ্ক বলবো আপনার হচ্ছে এ সেক থিটা আর বি ট্যান থিটা। দেখেন আমরা যদি মূল সমীকরণে বাম পক্ষ মানে সমানের এই পাশটায় আমরা ওই এক্স এর মানটা বসাই, যে এ সেক থিটা, তাহলে এখানে কি হচ্ছে উপরে এই স্কয়ার সেক স্কয়ার থিটা। আবার এখানে যখন ওয়াই বসাবো তখন হচ্ছে বি স্কয়ার ট্যান স্কয়ার থিটা। এই স্কয়ার স্কয়ার কেটে গেল, এখানে বি স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকছে সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইজ ইকুয়াল টু কিন্তু 1। মানে প্রমাণ হচ্ছে বা প্রমাণিত হচ্ছে, এটা একটা ব্যাপার। আচ্ছা, আর এখানে এটা আর যাই হোক, মানে যতটুকু যা লাগবে সবই বলে ফেলেছি। সূত্রগুলো মুখস্থ করে ফেলবা সুন্দর করে। এই সূত্রগুলো কিন্তু সব প্রমাণ করে 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 বের করা যায়, যেটার মানে নিশ্চিতভাবেই কোনো দরকার নেই। এই প্রতিপাদন নির্ভর পড়ালেখা থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? এগুলা জাস্ট টাইম ওয়াস্ট, তাছাড়া কিছুই না। আচ্ছা, আমি একটু ভুল করে ফেললাম, ওইগুলো থাকলে একটু সহজে লেখা যেত। যাই হোক, সমস্যা না, আবার লিখবো। এখন এই যে অসীম তট, এটাকে আমি একটু বোঝাতে চাচ্ছি। এই যে এই অসীম তট রেখার যে সমীকরণটা, হ্যাঁ, তো এই অসীম তট রেখার যে সমীকরণ সেটা কি? আমরা এই অসীম তট রেখার সমীকরণকে বলবো হচ্ছে অসীম তট রেখার সমীকরণ। এটা হচ্ছে y ইজ ইকাল টু, যেহেতু এটা মূল বিন্দুগামী রেখা, তাহলে y ইজ ইকাল টু mx আকৃতির হওয়ার কথা। তো y ইজ ইকাল টু mx আকৃতির অবশ্যই হবে, কারণ মূল বিন্দুগামী যে কোনো রেখার সমীকরণই এটা। এখন বিষয় হচ্ছে যে আমরা ওই যে ধরো সে ফর এক্সাম্পল আমরা একটা যখন অসীম তট মানে অধিবৃত্ত যদি আঁকতাম, তো এখান থেকে এইটুকুর দূরত্ব ছিল a, আর এই দূরত্বটুকু ছিল হচ্ছে b। তো এইটাকে যদি আমি থিটা বলি, তাহলে এখান থেকে আমরা যদি হচ্ছে ট্যান থিটার মান বের করি, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব ভাগ ভূমি হয়। তাহলে লম্ব বলতে বি, ভূমি বলতে এ। এখন থিটা, ট্যান থিটা মানেই কিন্তু ঢাল, এটা সমান সমান আমরা তাইলে বলতে পারি এম। তাহলে এম ইজ ইকাল টু ট্যান থিটা, আর ট্যান থিটার মান যেহেতু বি ভাগে, তাহলে আমরা এখানে বসাইতে পারি যে বি ভাগ এ ইন্টু এক্স। তাহলে এইটার যে সমীকরণ, এই দিকটার যেখানে হচ্ছে কোণ সূক্ষ্ম কোণ বা ঢাল ধনাত্মক, সেটার জন্য এই সমীকরণ। আর যদি এটা মাইনাস হয় তাহলে এখানে কোণটা অবশ্যই স্থূল কোণ হয়ে যাচ্ছে, আর ট্যান যদি স্থূল কোণ হয় তাহলে ঢাল নেগেটিভ হয়ে যাবে। তাই আমরা একবারে বলতে পারি যে প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স।
একটা পজিটিভটা হচ্ছে এটার জন্য, নেগেটিভটা হচ্ছে এটার জন্য। এটা হচ্ছে অসীম তট রেখার সমীকরণ। ওকে, আর একটা সূত্র আমাদের লাগবে যে অসীম তট দ্বয়ের মধ্যবর্তী কোণ। তো এটারে আমরা ওই যে সরাসরি দুটি রেখার মধ্যবর্তী কোণ যে সূত্র দিয়ে আমরা বের করি সেটা দ্বারা বের করে ফেলবো সেই সূত্র, প্লাস মাইনাস m1 মাইনাস m2 বাই 1 প্লাস m1 m2। এটা হচ্ছে সরল রেখার সূত্র, ওই যে দুটি রেখার মধ্যবর্তী কোণ আমরা যেভাবে বের করতাম। তো এখানে অসীম তট মানে যেহেতু দুটো রেখা, এই সূত্র দিয়ে আমরা বের করব, যেখানে m1 হচ্ছে এটার ঢাল আর m2 হচ্ছে এটার ঢাল দিয়ে ক্যালকুলেশন করে আমরা বের করে ফেলবো। এটাও আসে অনেক সময়, এজন্য লিখে দিলাম। ওকে, তো আমরা একটা মানে এই যে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এইটার যাবতীয় আলোচনা করে ফেলেছি। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার ওই অনুবন্ধী অধিবৃত্তে, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা আলোচনা যখন করব, তো দেখেন তাহলে এবার চিত্রটা কি হবে, এরকম হবে আর কি। না, একদমই বাজে হলো। আমি একটু চেষ্টা করি এটাকে আরেকটু ভালোভাবে প্রেজেন্ট করার। এই আর কি, হ্যাঁ, এবার মোটামুটি একটা লেভেলে এসছে। ওকে, আবার নিচ থেকেও তাই। এই দেখেন একই রকম একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কার্ভ সৃষ্টি হয়েছে, পরে যে সেই অসীম তট যে রেখাটা, সেই রেখার সমান্তরালে এটা কিন্তু চলতেই আছে। হ্যাঁ, অসীম তট রেখার সমান্তরালে কিন্তু চলবে, কখনোই মিলবে না, কারণ সমান্তরাল রেখা তো পরস্পরকে কখনো ছেদ করে না। হ্যাঁ, এটা একটু সেভাবে একটু বাড়িয়ে দিই, এই আর কি। যাই হোক, এখন এটার তাহলে সমীকরণটা কোনটা নিয়ে আমরা আলোচনা করছি, y স্কয়ার ভাগ b স্কয়ার মাইনাস x স্কয়ার ভাগ a স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এই সমীকরণের জন্য কিন্তু আমাদের এখনকারের আলোচনা। আচ্ছা, তো এখানকারের ক্ষেত্রে আমাদের যে হবে মানে উপকেন্দ্র হবে এই জায়গায়, এখান থেকে এটার উপকেন্দ্র হবে ধরেন এরকম একটা জায়গায়। আচ্ছা, এবার একটু বলে রাখি যে তাহলে এখানকারের হচ্ছে আমাদের আর অক্ষের দৈর্ঘ্য, ওগুলো মুছে দেওয়া ভুল হয়ে গেছে, তাহলে সুবিধা হতো। এখানে আমাদের যে আর অক্ষ সেটা এইটুকু, তাহলে এটা হচ্ছে বি, এখান থেকেও নিচের দিকেও বি পরিমাণ, তাহলে এইটুকু বি আবার এইটুকু বি, তাহলে পুরোটা হচ্ছে আমাদের আর অক্ষের দৈর্ঘ্য, সেটাকে আমরা বলবো 2b। আর এটা হচ্ছে সেই শীর্ষ, তাহলে শীর্ষ যদি হয় তাহলে এই শীর্ষটা যেহেতু y অক্ষের উপর, তাহলে 0, b, নিচের দিকেরটা হবে কি 0, b, এইটা হলো শীর্ষ, এই দুইটা শীর্ষবিন্দু। তাহলে এখন আমরা এখানে লিখে ফেলি শীর্ষ হচ্ছে কি, তাহলে 0, ± b। আচ্ছা, তারপরে এই শীর্ষ থেকে আমরা যখন একটা লম্ব অঙ্কন করব, সেটা অসীম তটের যে বিন্দুতে ছেদ করবে, এই যে এখানে, ওই বিন্দু থেকে শীর্ষ পর্যন্ত দূরত্বকে আমরা বলবো আর অক্ষ। তাহলে আর অক্ষের অর্ধেক এখানে আমাদের হচ্ছে এ, আবার এখান থেকে এইটুকু এ, তাহলে মোট মিলে হবে সরি আমরা হচ্ছে অনুবন্ধী অক্ষ বলবো এটাকে, অনুবন্ধী অক্ষ। এখানে আমরা লিখে ফেলি আর অক্ষ তো বি ছিল, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2a। আচ্ছা, আবার এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের ওই একই ব্যাপার আর কি, একই জিনিস, আর বারবার লিখছি না। আমি জানি আমার স্টুডেন্টরা অনেক মেধাবী, তারা অল্পতেই বুঝে যায়, তাই আর বেশি অত ভেঙে বলছি না। আচ্ছা, এবার দেখো এইটা মুখে বলে দিব, আর অক্ষ যেহেতু y অক্ষ, তাহলে আর অক্ষের সমীকরণ হবে x = 0। আবার অনুবন্ধী অক্ষ যেহেতু এটা x অক্ষের প্যারালালে, তাহলে এক্ষেত্রে অনুবন্ধী অক্ষের সমীকরণ আমাদের হবে y = 0। ওকে, আর এখানে কেন্দ্র কিন্তু 0, 0। হ্যাঁ, কেন্দ্র আমরা আগে লিখে দিই, কেন্দ্র 0, 0। কেন্দ্র 0 বাদে অন্য কিছু হলে কেমন হয়, সেটা আগে উপবৃত্তের মতোই হুবহু, আমি তারপরেও দেখিয়ে দিব ক্লাস শেষে। ওকে, এরপরে আমরা নেক্সট যেটা বলবো, এটা একটু দেখা, এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র এস দিয়ে সাব্যস্ত করি।
তাহলে এইটুকু হচ্ছে আমাদের 0, বিই। আবার এই উপকেন্দ্র কি হবে 0, বি। আমি আর এটা এত লিখছি না, আমি আশা করব যে বুঝে গেছো তোমরা। আবার এখান থেকে এই জায়গায় হবে মানে উপকেন্দ্র এর অপোজিট দিকে আমাদের এটা নিয়ামক হয়, এটার নিয়ামক হবে তাহলে এইরকম একটা জায়গায়। তাহলে এই ডিস্টেন্সটা কি হতে পারে? এই ডিস্টেন্সটা হচ্ছে বি বাই। এই ডিস্টেন্সটাও তাহলে কি হতে পারে? এটা হলো বি বাই। তাহলে আমরা সেই আগের মতোই, এটা হচ্ছে আমাদের মানে সরি, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে এটা কার সমান্তরাল? এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে নিরস আমি লিখে দিই, এটা যেহেতু এক্স অক্ষের সমান্তরাল তাহলে y ইজ ইকাল টু প্লাস মাইনাস বি বাই, যেহেতু দুই দিকেই আছে। আবার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ যেটা, এটা আবার এখান থেকে এটা, তো এটার সমীকরণ আমরা উলস বলি, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা হচ্ছে কার সমান্তরাল? এটা হচ্ছে তোমার এক্স অক্ষের সমান্তরাল। এক্স অক্ষের সমান্তরাল মানে এই এখানে তো বি বাই ই হবে আর কি। এখানে লিখছি ঠিক, ওখানে একটু বয়স হয়ে গেছে তো একটু মাঝে মাঝে ভুল হয় আর কি। আর এখানে এটা হচ্ছে কি প্লাস মাইনাস বিই, মানে আমরা যখন মানে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ লিখবো তখন হচ্ছে এটাই। আচ্ছা, তারপরে আর কি আছে? আর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, যেটাকে আমি উলদ বলি, এটা ওই আগের মতোই 2a² বাই বি। ই এর মানটা হবে কি √1 প্লাস এখানে হচ্ছে a² বাই b², একদম সেম সেম উপবৃত্তের মতো, শুধু ওখানে মাইনাস ছিল, এখানে হচ্ছে প্লাস। আচ্ছা, তো মোটামুটি এখানেও ওই উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে তাহলে কি 2 ইন্টু বি, আবার নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2 ইন্টু বি বাই ই। আচ্ছা, মানে পুরোটাই আগের মতো। তো মোটামুটি এখানে যা ছিল তাই। অসীম তট রেখা এখানে সেম, হ্যাঁ, অসীম তট এখানে এখানে কিন্তু অসীম তট সবসময়ের জন্যই প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এটা সেম, এটা নিয়ে কোনো কনফিউশন ক্রিয়েট হচ্ছে না। তো আশা করব তোমরা এগুলো সুন্দর করে একটু সূত্র যেহেতু নোট করবে, নোট করে মাথার মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। ওকে, তো আমি সূত্র মানে চিত্রটা এখান থেকে মুছে দিচ্ছি, এটা নিয়ে আর আমি কথা বাড়াচ্ছি না। আমি আর একটু কিছু মোটামুটি শিখাই ফেলেছি সব, আর যে দু একটা কথা না বললেই নয় সেগুলো একটু বলে দিই। যদি চিত্র মানে কেন্দ্র থাকতো তাহলে কেমন হতো? ধরেন x-4 তার স্কোয়ার বাই 3² মাইনাস y+2 তার স্কোয়ার বাই 4² ইজ ইকাল টু 1। তো এটা একটা অধিবৃত্তের সমীকরণ। এখানে এ বি এর মান কিন্তু কোনো ব্যাপার না, কে ছোট কে বড় সেটা কোনোই মানে ইম্প্যাক্ট করবে না। এক্স আগে আছে, তার মানে এটা আমাদের সাধারণ যে অধিবৃত্ত সেটা সেরকম করে ইয়ে করবে। এখানে কাজটা হচ্ছে একটা সাবসিডারি আমরা অক্ষ মানে শীর্ষ, এই আপনার হচ্ছে এক্স থেকে যেটা বাদ গেছে এবং ওয়াই থেকে যেটা বাদ গেছে সেটা হচ্ছে কেন্দ্র। তাহলে কেন্দ্র কি এখানে 4, -2, 4, -2। তো এই জায়গা আমরা একটা মানে সাবসিডারি একটা অক্ষ কেটে মানে অঙ্কন করব। 4, হচ্ছে 4 এদিকে আর -2 এদিকে। তো এরকম দিকে আমরা এখানে হচ্ছে সাবসিডারি একটা অক্ষ কল্পনা করব। এবার এখান থেকে হচ্ছে আমরা সেই অসীম তটটা নিয়ে আসব। এই অসীম তটটা নিয়ে আসার পরে আমরা হচ্ছে কি করব, এখানে যেহেতু এক্স আগে, তার মানে এটার চিত্র তখন কিরকম হবে? এই মনে হয় বুঝাইতে পারছি বিষয়টা, একদম উপবৃত্তেও এরকমই হতো আর কি। তাহলে কেন্দ্র থাকলে কিন্তু চিত্রটা একদম এই মূলবিন্দু 0, 0 দিয়ে যাবে না, হ্যাঁ, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, আর একটা ব্যাপার একটু বলে দিই, উপবৃত্তে বা সরি অধিবৃত্তের স্পর্শক, অধিবৃত্তের স্পর্শক নিয়ে একটু আলোচনা করার আছে। ধরো y ইজ ইকাল টু mx রেখাটি যদি x² বাই a² মাইনাস y² বাই b² ইজ ইকাল টু 1 অধিবৃত্তকে স্পর্শ করে, তবে c² ইজ ইকাল টু a² m² মাইনাস b², এটা হয় আর কি। এখান থেকে ও mx প্লাস c দিয়ে দাও তাহলে ভালো হবে।
y ইজ ইকাল টু mx প্লাস c রেখাটি যদি স্পর্শ করে, তাহলে এখান থেকে c এর মান নিবা এই আকৃতিতে, যে রেখাটা দেওয়া থাকবে সেটাকে এই আকৃতিতে নিয়ে আসবা, নিয়ে আসার পরে m এর মান, c এর মান, a এর মান, b এর মান যদি এরকম হয় লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, তাহলে ওই রেখাটা ওই অধিবৃত্তে স্পর্শ হবে। এটা সূত্র। এখন এটাকে তুমি ক্যালকুলাসের মতো করেও, ক্যালকুলাসের মানে অন্তরীকরণের সাহায্যেও প্রমাণ করা যায়, সেটা আরো সহজ। যাই হোক, এটা সূত্রটা লিখে দিলাম। আর উপবৃত্তের ক্ষেত্রে কি হয়, এখানে একটা প্লাস হয়, হ্যাঁ, সি স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার m স্কোয়ার প্লাস b স্কোয়ার, একদম সেম। ওকে, তো স্পর্শক নিয়ে আলোচনা শেষ। এখন আমাদের এই সব আর লাগছে না, এগুলো খামাখা না রাখি। এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এই অধিবৃত্তের কিছু কিছু শেপ আছে, যেমন আয়তকার অধিবৃত্ত। আয়তকার অধিবৃত্ত এটা একটা স্পেশাল কেস, আমি এটা একটু বলে দিই যে এখানে কি হয়, অসীম তটদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা হচ্ছে আয়তকার অধিবৃত্ত। দুটো ভাবে চেনা যায়, এটা হচ্ছে অসীম তটদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা আয়তকার অধিবৃত্ত, আবার a সমান সমান যদি b হয় তাহলেও সেটা আয়তকার অধিবৃত্ত। মানে অধিবৃত্তের সমীকরণে যে নিচে a b থাকে না, সেটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে সেটা কি হবে, আয়তকার অধিবৃত্ত। এখন আমরা বিষয়টা একটু দেখি যে মানে ধরেন x স্কয়ার ভাগ 2 মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ 2 ইজ ইকাল টু ধরেন 1, এখানে কিন্তু এ বি কাইন্ড অফ ইজ ইকুয়াল হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আমরা কি বলতে পারবো, এখানে 2 লসাগু করে নিলে এরকম। এটাও একটা অধিবৃত্তের সমীকরণ। সেই ক্ষেত্রে উৎকেন্দ্রিকতার মানটা খুব আসে, দেখেন এটা কি হবে 1 প্লাস, তাহলে আপনি a স্কোয়ার বাই বি স্কোয়ার, বা সরি এখানে তো বি আগে যাবে, বি স্কোয়ার বাই a স্কোয়ার। এখন এ বি যেহেতু ইকুয়াল, তাহলে পারতপক্ষে এটা তো কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস 1 তার মানে হচ্ছে √2। বিষয়টা কি হলো, তাহলে আয়তকার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতার মান হচ্ছে √2। এটা খুব সুন্দর একটা এমসিকিউ, আসে অনেক সময়, এটা মনে রাখবা। আর অধিবৃত্তের সমীকরণে আরেকটা শেপ আমি মানে একটা আকৃতি দেখাই সমীকরণের আকার, এক্স ওয়াই ইজ ইকাল টু যদি সামথিং হয়, হ্যাঁ, এক্স ওয়াই ইজ ইকাল টু যদি ধরো সামথিং মানে কোন একটা ধ্রুব সংখ্যা যদি হয়, সেটাও একটা অধিবৃত্তের আকৃতি আর কি। হ্যাঁ, কিরকম, ধরো আমি বললাম যে এক্স ওয়াই ইজ ইকাল টু 1, তো এইটা একটা অধিবৃত্ত অবশ্যই। এটার চিত্র কেমন হতে পারে, এটার চিত্র হচ্ছে ওই যে বয়েলের সূত্রের মতো আর কি, এই এরকম, বা এরকম। হ্যাঁ, তুমি এটা ফিলও করতে পারছো যে এখান থেকে যদি আমি বলি যে y ইজ ইকাল টু 1 মাইনাস এক্স, তাহলে x এর মান তুমি যতই কমাও, x এর মান যত কমাবা y এর মান তত বাড়বে, x এর মান যত বাড়াবা y এর মান তত কমবে। হ্যাঁ, তাহলে মান তুমি যদি ছক কাগজে স্থাপন করো দেখবা এইরকম আকৃতির ইয়ে চলে আসছে। এক্ষেত্রে অসীম তট কি, অসীম তট হচ্ছে x অক্ষ নিজে তার অসীম তট, আবার y অক্ষ নিজে তার অসীম তট। দেখছো এই যে এই রেখার যে এটা হচ্ছে এক্স অক্ষের এবং ওয়াই অক্ষের প্যারালালে চলবে, কখনোই কিন্তু এক্স অক্ষ বা ওয়াই অক্ষকে ছেদ করবে না। কারণ কি, তুমি এখানে এক্স এর মান 0 কখনো বসাতে পারবে না, কারণ নিচে 0 হলে ওয়াই অসংজ্ঞায়িত হয়ে যাবে। আবার এক্স এর মান তুমি যে কোনো বাস্তব সংখ্যা বসিয়ে ওয়াই এর মান তুমি 0 পাবা না, কারণ এটাও সম্ভব না। কোনো কিছুকে কোনো মানে 1 কে কোনো বাস্তব সংখ্যা দ্বারা তুমি ভাগ করে সেটা 0 পাওয়া সম্ভব না। তাহলে এটা এক্স অক্ষকেও সেট করবে না, ওয়াই অক্ষকেও সেট করবে না। তাহলে কি, ওই যে অসীম তট রেখার সমান্তরালে এই রেখাটা অনন্তকাল চলতে থাকবে। তাহলে এই ফিগারে যদি কোনো সমীকরণ থাকে সেটা হচ্ছে আমরা অধিবৃত্ত হিসেবে ধরে নেব আর কি। হ্যাঁ, তো মোটামুটি এই ছিল আমার আলোচনা। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে চেষ্টা করেছি পুরা বেসিকটা যেন তোমাদের মাথার ভিতরে ঢোকে। এটা তোমরা খুব ধৈর্য ধরে একটু দেখো এবং এটাকে নোট করো। আশা করি যে তোমার এই সময়টা ফলপ্রসূ হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং মোস্ট ইম্পর্টেন্টলি শান্তিতে থাকবা। আমার জন্য দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।